আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25-এর সম্ভাবনা লাইভ সেমিনারে। তো আজকে আমাদের সাথে আরো এক ঝাঁক নক্ষত্র চলে আসছে, তো আমাদের সাথে আসলে অনেকজন জয়েন করে ফেলছে। সিরাজুম মনিরা, শশী, আরিফা, আরো অনেকে আমাদের সাথে আছে। তো প্রত্যেকের সাথে ইনশাল্লাহ আজকে কথা হবে, গল্প হবে। তো তার আগে আপুর ভাইয়ারা সবাইকে প্রথমে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি যে কনগ্রাচুলেশনস, তোমাদের স্বপ্নের ক্যাম্পাস, এতদিনের ধরে যেই স্বপ্নটা লালন করে আসতেছো অবশেষে এটা পূরণ হতে যাচ্ছে। তো এই জন্য প্রথমেই কনগ্রাচুলেশন। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবার কাছেই যাব, সবার সাথে কথাবার্তা হবে। তো আমি শুরু করতে যাচ্ছি হলো জেরিন, জাহিন আর সাদিয়া তিনজন একসাথে আছে, হয়তো বা শুনতে পাচ্ছ কিনা আপনারা? জি, শুনতে পাচ্ছি। ওকে। তো শুরু করতে তাহলে জেরিনের কাছ থেকে। যে শুরুটা এখান থেকেই যে ডাক্তার হতে হবে, সাদা অ্যাপ্রন গায়ে জড়াতে হবে, স্টেথোস্কোপ গলায় ঝুলাতে হবে, এই স্বপ্নটা দেখা শুরুটা কখন থেকে? এটা সম্ভবত হচ্ছে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, কোভিড স্টার্ট হয়েছে তখন থেকে হয়তোবা এই ডিসিশনটা আমি নিয়েছি যে হয়তোবা ডাক্তারের এই প্রফেশনটা আমার জন্য সুইটেবল হবে। মাশাল্লাহ। আর সেই যে স্বপ্নটা দেখা শুরু, তো এই স্বপ্নের জন্য বা স্বপ্নটা অ্যাচিভ করার পরিশ্রমটা শুরু কখন থেকে? সেটা কি এইচএসসি পর থেকে নাকি আগে থেকে আস্তে আস্তে শুরু করা? এইচএসসি এর আগে যদি বলি, যখন টেস্ট শেষ হয়েছে তখন আমাদের মানে মোটামুটি একটু টাইম থাকে। তো তখন হচ্ছে আমি জিকে যে কোশ্চেন ব্যাংকটা ছিল সেটা মোটামুটি পড়ার চেষ্টা করেছি। আর এছাড়া হচ্ছে আমাদের ফুল সিলেবাসের যেই মানে সেটা তো আমার আয়ত্তে ছিল না, তো ওগুলো হচ্ছে একটু দেখতাম। বাট আমাদের তখন আবার মডেল টেস্ট যেহেতু শুরু হয়ে গিয়েছিল তাই সেভাবে দেখা হয়নি। যতটুকু চেয়েছি হয়তো পেয়েছি কতটুকু। যাক, আলহামদুলিল্লাহ। তো তার সাথে আমি একটু তাহলে একটু জারিনের কাছ থেকে আমি একটু জাহিনের কাছে চলে যাই। যে তোমার কাছে জানতে চাবো, এই যে রেজাল্ট দিয়েছে, বা এই যে মানে রেজাল্ট বলতে কি এইচএসসির পর থেকে তো আসলে পড়াটা শুরু বা মেইন অ্যাডমিশন নিয়ে পড়াটা শুরু। তো এই ফেজটা কেমন গিয়েছে বা কিভাবে টাইমটা গিয়েছে মেইন এক্সামের আগ পর্যন্ত? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মেইন এক্সামের আগে থেকে বলতে গেলে রেগুলারিটি মেনটেন করার একটু চেষ্টা করতাম, আবার মাঝে মাঝে হয়তো যে পড়াশোনাটা গ্যাপ চলে আসতো। তো এর জন্য উন্মেষের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ম্যারাথন ক্লাস, এগুলো আমাকে অনেক হেল্প করছে, বিশেষ করে মানে শর্ট সিলেবাস গুলো কাভার দেওয়ার জন্য। তো ওইভাবেই মানে একটার পর একটা দেখে দেখে প্র্যাকটিস আপু তো নিজের আমাদের মতো। মনে হয় ফার্ম গেট ব্রাঞ্চের কোর্সে ফুল কোর্সে ছিল। তো অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস দুইটাই কি করা হতো নাকি? জি ভাইয়া, অফলাইন অনলাইন দুটাই করতাম, তবে শেষের দিকে যখন আমি মানে কোপ আপ করতে পারতেছিলাম না তখন আমি অফলাইনটাকে একটু মানে অফ রেখে আমি ম্যারাথনে শিফট হই। আচ্ছা। মানে ম্যারাথনটা আমার মানে পুরো দমে করা ছিল। এমনও হয়েছে যে আমি মানে মানে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার একদিনে 3-4 বার বারবার বারবার প্লে করে কেউ দেখছি। এরকম অনেক চ্যাপ্টার আমাকে কভার দিতে হয়েছে। মানে একই ম্যারাথনটা না থাক। একটা ক্লাসে তুমি 2-3 বার করে করছো? জি ভাইয়া, মানে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল না আমি কভার দিতে পারতাম না আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। মানে এটাতে কি হতো, ক্লাস করতে করতেই পড়া হয়ে যেত না? হ্যাঁ, ক্লাস আচ্ছা করতে আচ্ছা। পড়া হয়েছে। সাদিয়ার কাছে একটু শুনতে চাই, সাদিয়া যখন কালকে শুনলা যে তুমি এরকম ঢাকা মেডিকেলে ভর্তি হবা, তখন কেমন লাগতেছিল বলো তো? হ্যাঁ, আমি তো প্রথমে বিশ্বাস করতে পারি নাই। এবার আসলে এত সহজ কোয়েশ্চেন ছিল, আমি ভাবছিলাম এখনো কি বিশ্বাস পরিকল্পিত করতে পারতেছো? ঢাকার বাইরে যে মানে বিশ্বাস হচ্ছে, তারপরও কখনোর মতনই আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দোয়া ছাড়া কিছুই না। অবশ্যই আল্লাহর রহমত। আমরা এরপরে চলে যাই একটু আজমাইন ইনকিয়াদের কাছে। ইনকিয়াদ শুনতে পাচ্ছ আমাদেরকে? ইনকিয়াদের সাথে আন্টিও আছেন। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আন্টি, আলাইকুম। এই যে ছেলের পাশে বসে আছেন, আপনাদেরকে সারা দেশের মানুষ দেখতেছে, সবাই আপনাদের কথা শুনতে চাচ্ছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আন্টি, উন্মেষের সাথে ইনকিয়াদের পথ চলা নিয়ে আপনার ওপিনিয়নটাও জানতে চাই আমরা একটু। আমি আসলে ওর সাথে সবসময় উন্মেষে যাওয়া আসার মধ্যেই ছিলাম। মানে ও অনলাইনে ভর্তি, কম্বো ব্যাচে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসগুলো সব অনলাইনে করছে। ওই পরীক্ষাগুলোর সময় উইকলি এক্সামে আসছি। তারপরে মানে বিভিন্ন এক্সাম টাইম গুলাতে এসে এসে পরীক্ষা দিচ্ছে। আমার খুবই ভালো লাগছে, উন্মেষের স্টাফদের সবার অনেক বিহেভিয়ার অনেক সুন্দর আর কি। আর সেই জন্য আমি মানে ওনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি আজকে। আর আমরা খুবই খুশি আর কি। আর আপনাদের উপর তো আরো খুশি, যেমন আপনি শাওন ভাইয়া, ওর থেকে ওর পাশে বসে বসে আমি সব
মানে অনলাইন ক্লাস এনজয় করতাম। রাকিব ভাইয়া, তারপরে ওই সঞ্চারী আপু আর কি, হ্যাঁ ওয়ালি ভাই, ও তো খুবই ভীষণ পছন্দ করে আপনাদেরকে। মানে ও আপনার ক্লাস, একই ক্লাস বারবারও করছে আর কি। বায়োলজির কোন একটা চ্যাপ্টার যেন ওর পড়া হয়নি, সেটা ও মানে 2-3বারও করছে আর কি, মানে শুনে শুনে শেখার জন্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আন্টি আমাদের মিষ্টি কই তাহলে? ব্রাঞ্চ তো মিষ্টি পাচ্ছে, আমাদের মিষ্টি কোথায়? ইনশাল্লাহ আপনাদেরকেও মানে ঈদে আমরাও আমন্ত্রণ খাবো, করবো। আমরা খাওয়াবো ইনকিয়াদকে ইনশাল্লাহ। ইনকিয়াদ, কালকে রেজাল্টের আগে কেমন লাগতেছিল? ভাইয়া, বুকে অনেক মানে মানে অ্যানজাইনার মতো আর কি ভাইয়া। আচ্ছা। ইনকিয়াদের কাছে কি মনে হয়েছে যে আমরা উন্মেষে যেভাবে ম্যারাথন ক্লাসে পড়িয়ে দেই, তারপরে তুমি কম্বো ব্যাচে গিয়ে ব্রাঞ্চে গিয়ে এক্সাম দাও, এটা কি প্রস্তুতির জন্য এনাফ কিনা, তোমার কি মনে হয়েছে? জি ভাইয়া, যদি কারো নিজের চেষ্টা থাকে তাহলে যেগুলা স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, আপনাদের ম্যারাথন ক্লাস ভাইয়া, এভাবে করে পরীক্ষা দেওয়া উইকলি লাইভে এসে, এগুলো ভাইয়া ইনাফ ভাইয়া। আচ্ছা। যাক মাশাআল্লাহ। তো আমি তাহলে এখান থেকে একটু যেতে চাই যে শশী, আরিফা, তামান্না আর সুরাইয়া, শুনতে পাচ্ছ কি ভাইরা? জি ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তো শুরু করতেছি আমি আরিফার কাছ থেকে। তো আরিফা, তোমার এই জার্নিটা কেমন ছিল? এই যে মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো বিশাল একটা স্ট্রেসফুল পরীক্ষা এবং স্ট্রেসফুল একটা প্রিপারেশন, কিভাবে আসলে ওভারকাম করেছো? ভাইয়া, আমার আমার থেকে আমার আম্মুর চিন্তা বেশি ছিল আসলে পরীক্ষাটা নিয়ে। আমার তেমন একটা টেনশন ছিল না, যা হবে হবে দেখা যাবে, কিন্তু আমার আম্মু খুব চিন্তা করতো এগুলা নিয়ে। পরীক্ষা 2 দিন আগে তো আম্মু মানে সারাদিনই মোটামুটি কান্নাকাটি করতো যে আল্লাহ কি হবে না হবে। তো শেষ পর্যন্ত আসলে অনেক মানে পরীক্ষাটা অনেক ভালোই দিয়েছিলাম। মনে হচ্ছিল যে হলে বসে দাঁড়ায় আমি তো উনমেষেও এরকমই পরীক্ষা দিই, এখানে তো এরকমই হচ্ছে। মার্কসটা উনমেষের উইকলিতে যেরকম পেতাম ওরকমই পেয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আন্টি যে এত কান্নাকাটি করছেন, যে মোমেন্টে আন্টি জানলেন যে মেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সেই মোমেন্টে আন্টির এক্সপ্রেশন কেমন ছিল বা আম্মু কি তো ছিল? অনেক খুশি হয়ে গেছে, মানে আম্মু রেজাল্ট শুনে তো আমিও কান্নাকাটি করেছি, আম্মুও। শেষ আচ্ছা। পর্যন্ত মানে অনেক খুশি বাসায় সবাই। দেখ মাশাআল্লাহ। তো সুরের কাছে তামান্নার কাছে জানতে চাই, তো তোমার এই সময়টা কেমন গিয়েছে, বা এই রেজাল্ট পরবর্তী সময়টা? উম, আলহামদুলিল্লাহ। আর যা রেজাল্ট, আমার ভাইয়ার একটা ফ্রেন্ড বলেছিল, প্রথমে ওই লিঙ্কে ঢুকছিল না, তারপর যখন রেজাল্ট শুনলাম যে 79তম হয়েছে, ডিএমসি তে হয়েছে, তখন আমার আম্মু নামাজ পড়ছিল। আমার বাবা হচ্ছে বাসায় ছিল না, গ্রামের বাসায় ছিল। তো আহ, ওইটা আমি আমার বাবাকে কখনো কাঁদতে দেখি নাই। প্রথমবার ফোনে কথা হয়ে মানে আমার বাবা অনেক কেঁদেছে ওই সময়। ঠিক আছে, আহ, আসলেও মানে এই খুব যে এই কান্না তো খুশির কান্না, আমরাও রিলেট করতে পারি কিছুটা আর কি। তোমাকে আবার অভিনন্দন, আঙ্কেল আন্টিকে অভিনন্দন। এই সুন্দর মুহূর্ত সারা জীবন নিশ্চয়ই স্মৃতিতে থাকবে। জিজ্ঞেস করার মতো। আমরা এরপরে চলে যেতে পারি একটু সাবিহার কাছে। সাবিহা, শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা সাবিয়া, আমাদের উন্মেষের যে পরীক্ষাগুলা যখন দিয়েছো তুমি, ওইটার সাথে তুমি আহ পরীক্ষার হলে, মেডিকেল ভর্তি পরীক্ষার দিনের হলের ওএমআর এর কোনো সিমিলারিটিস পেয়েছো কিনা, তোমার কাছে কি একই রকম মনে হয়েছে কিনা এরকম কিছু? জি ভাইয়া, আমার কাছে মনে হয়েছে মানে যখন কোশ্চেন নিয়ে আসে এক্সাম হলে ডেস্কের উপর রাখে, আমার জাস্ট মনে হচ্ছে আমি উন্মেষেরই ব্রাঞ্চে পরীক্ষা বসে পরীক্ষা দিচ্ছি আর ওই রকমই কোশ্চেন ফেস করছি। আমার কাছে সেই রকম মানে নতুন কিছুই মনে হয়নি। আর খুব একটা স্ট্রেসও কাজ করছিল না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল যে এতদিন তো কিছু পরিশ্রম করেছি, আল্লাহ তাআলা নিশ্চয়ই নিরাশ করবেন না। আর হচ্ছে কোশ্চেন প্যাটার্নটাও মোটামুটি উন্মেষের মতোই ছিল। উন্মেষে যেরকম কোশ্চেন পড়ে, যেরকম মার্ক পেয়েছিলাম, আল্লাহ রহমতে সেইভাবেই পরীক্ষা দিয়েছি, সেই রকমই মার্ক পেয়েছি। আমার জন্য খুব হেল্পফুল ছিল উন্মেষের পরীক্ষা। আলহামদুলিল্লাহ। তো শশীর কাছে জানতে চাই যে এই চারজনের মধ্যে তোমার কাছে, আমি সবারটা এক্সপিরিয়েন্স জানলাম, তোমার কাছে জানতে চাই যে পরীক্ষা দিয়ে আসার পর থেকে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই দীর্ঘ ইনফাইনাইট টাইমটা কিভাবে গেল? এই সময়টা আসলে বুঝাতে পারবো না কিরকম। স্পেশালি গতকালকে সকাল থেকে দুপুরটা পর্যন্ত ঘন্টায় ঘন্টায় গুজব, এই রেজাল্ট দিল, এই রেজাল্ট দিল। আর মানে নার্ভাস হয়ে গেছিলাম প্রচুর। মানে পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু এবার কাটমার্ক নিয়ে যা কথাবার্তা শুনেছিলাম যে কাটমার্ক নাকি অনেক, আর 90+ নাকি অনেক পাবে, এরকম কিছু কথাবার্তা শুনে আসলে ভয় লাগছিল যে আদৌ কিছু ভালো কিছু হবে কিনা, সত্যি কথা বলতে এরকম। যাক আলহামদুলিল্লাহ, যে অবশেষে যে আসলে ভালো কিছু হয়েছে, এবং ভালো কিছু না, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু হয়েছে। জি, এই আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। তো এরপরে চলে যাচ্ছি
কল্যাণ আর তারেকের কাছে। কল্যাণ তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, কল্যাণের কাছে শুনতে চাই যে তোমার এই মানে প্রিপারেশনটা শুরু কখন থেকে আর ফেজটা কেমন গিয়েছে? আমি হচ্ছে মেডিকেলের আগে শুরু করতে চাইছিলাম, কিছুদিন করছিলাম, কিন্তু আমার মানে এইচএসসি পরীক্ষা হবে এই জন্য আমার আর কি পুরোটা আর কি করা হয়নি। তারপরে তো এইচএসসি হলো না, তা করলেই মনে হচ্ছে আমার জন্য ভালো হতো। কিন্তু তারপর আমি মেনলি হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করি, যেহেতু 5 মাস অনেক সময় পেয়েছি, এই জন্য আর কি আমার জন্য এটা সহজ হয়েছে। 5 মাসের বেশি সময় পেয়েছি যেহেতু। আর পুরোটা সময় আমি উন্মেষের সাথে ছিলাম, সেই উইকলি থেকে পুরো প্রতিটা পরীক্ষায় আমি দিয়েছি উন্মেষে। আর লাস্টে যে আপনাদের আমাদের জন্য যে একটা 15টা কোশ্চেন দেওয়া হয়েছিল, ওইটা লাস্ট মুহূর্তে খুবই হেল্পফুল ছিল। তারপরে শাওন ভাই তো আমাকে 2বার ফোন দিছে, মানে খুবই ভালো লাগছে, একটা মোটিভেশন পাইছি আর কি ভিতর থেকে, যে ভাই ফোন দিছে 2বার। ভাই আমাদের সময় আমরা ফোন পাইনি ভাই, খুব কষ্ট পাইছি। কল্যাণের সাথে আমার শেষ মোমেন্টেও যখন কথা হয়েছে আমি ওকে বলছি যে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, এবং সেটাই হয়েছে। কল্যাণ জাতীয় মেধায় 53তম হয়েছে। কল্যাণ, তোমাকে আবার অভিনন্দন। আহ আমরা একটু তারেকের কাছ থেকে শুনতে চাই। তারেক, তুমি ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখা শুরু করছিলে ঠিক কবে থেকে? হ্যাঁ, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই মোটামুটি বায়োলজি বইটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট কাজ করতো। তো তখন আচ্ছা, থেকে ভাবতাম যে এই বিষয়টা নিয়ে সামনে কি করা যায়। তা আচ্ছা। তখন থেকে বিভিন্ন ভাইয়াদের সাথে আলোচনা করার পরে বললাম যে না, মেডিকেল সাইডটা আছে যেখানে আমি ভালো কিছু করতে পারবো, সেখান থেকে আমার চিন্তা ভাবনা ছিল। তো সেখান থেকে মোটামুটি পড়ালেখা শুরু করতাম, ইংলিশটা একটু পড়তাম মোটামুটি সেখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু খালিদের কাছে চলে যাই। খালিদ, কি শুনতে পাচ্ছ আমাদেরকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। খালিদ, তোমাকে অনেক অভিনন্দন। খালিদ, তুমি তোমার এই যে মেডিকেল এডমিশন জার্নির সময় উন্মেষের সাথে পথ চলা নিয়ে যদি সংক্ষেপে আমাদেরকে কিছু বলো। শুরু থেকে আছি, আর আমি হচ্ছে মেনলি একাডেমিকের স্টুডেন্ট। 11-12 অনলাইন একাডেমিক স্টুডেন্ট ছিলাম। একাডেমি কি অনলাইনে আর না অফলাইনে ছিল, কোন ব্রাঞ্চে? অনলাইনে বরিশাল ব্রাঞ্চ থেকে বলছি। ওকে, অনলাইন অনলাইন। অনলাইন প্রোগ্রামে ছিলাম। আর সে কারণে তার মানে হচ্ছে তো তুমি মেডিকেলে। একাডেমিক লাইফেও আমাদের ক্লাস হ্যাঁ, করে এসছো। হ্যাঁ হ্যাঁ, সে কারণে মেডিকেলেও ম্যারাথন ক্লাসই বেশি করা হয়েছে, আচ্ছা, এক্সাম দেওয়া হয়েছে, সব মিলে ভালো ছিল অনেক। আচ্ছা। আমাদের সবার মধ্যে একটা ধারণা কাজ করে যে কোচিং করার জন্য ঢাকাই আসতে হবে, ঢাকা ছাড়া হবে না। তুমি তো বরিশাল ব্রাঞ্চ থেকেই সব ক্লাস করছো, সব সেবা পাইছো। তোমার কাছে কি মনে হয়েছে যে মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য ঢাকা আসাটাই জরুরি, নাকি বাইরে থেকেও সম্ভব? আমার কাছে সবসময় অনলাইন ক্লাস বেশি ভালো লাগে, আচ্ছা, যেহেতু অনেকদিন অনলাইনে করি। সবসময় মনে হয় অনলাইনে করলে সব ভালো হয়, টাইমও সেভ হয়, তাই মনে হয় আর কি আমার কাছে। মানে দেশের ঢাকায় যে আসার কোনো প্রয়োজন জায়গা মনে থেকে করি তো না। ভালো করা সম্ভব, রাইট? হ্যাঁ, তো হ্যাঁ, সম্ভব ইনশাল্লাহ। এটার প্রমাণ তো তুমি নিজেই, খালিদ, বা তোমরা সবাই যারা ঢাকার বাইরে আছো এখানে। ওকে, ঠিক আছে, আমি এরপরে চলে যাচ্ছি নিহালের কাছে। নিহাল, শুনতে পাচ্ছো? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি তো মনে হয় এনডিসি, তাই না? জি ভাই, আমি এনডিসিতে ছিলাম। ওকে, কোন গ্রুপে ছিল ভাইয়া? ভাই এনডিসিতে 10131-এ ছিলাম। ওকে, ঠিক আছে, গ্রুপ 1, নাইস। ঠিক আছে, আমি গ্রুপ 10-এ ছিলাম। তবে তোমার কাছে একটু জানতে চাই যে এই যে মেইন এক্সামে যে 100টা এমসিকিউ 1 ঘন্টা, মানে যথেষ্ট স্ট্রেসফুল একটা সময়। নার্ভ যদি ঠান্ডা না রাখা যায় মানে বেশ ঝামেলা হয়ে যেতে পারে, তো এই সময়টা কিভাবে আসলে অতিক্রম করেছিলাম? ভাইয়া হচ্ছে আমি আগে থেকেই তো উন্মেষে এক্সাম দিতাম, তো ওইখানে একটা অ্যাপ্রক্সিমেশন চলে আসছিল যে টাইমের মধ্যে কিভাবে এক্সাম গুলো দেওয়া যায়। আর 1 ঘন্টার মধ্যে বেশ কয়েকটা রাউন্ড দিয়ে এক্সাম দিতাম। সো দেখা যেত যে ফার্স্টে সহজগুলো দিয়ে দিতাম, তারপর হচ্ছে একটু চিন্তা করা যেগুলো লাগে ওগুলো দিতাম, দেন হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল বা একটু বেশি বড় অপশন যেগুলো ওগুলো দিতাম। সো ওইভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টও ওই একই অ্যাপ্রোচে আগাইছি, and আলহামদুলিল্লাহ ভালো একটা মানে পাইছি রেজাল্ট। দেখ, আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে তাহলে চলে যাচ্ছি আম, সাকিনের কাছে। সাকিন, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তো ভাইয়া প্রথমেই কনগ্রাচুলেশনস ডিএমসিএন হিসেবে। তো তারপর ধন্যবাদ একটু ভাই। জানতে চাই যে তোমার কাছে একটু শুনতে চাই যে এই সময়টা তোমার কাছে কেমন ছিল, এই যে 3 মাস এইচএসসির পর থেকে মেইন এক্সাম পর্যন্ত প্রিপারেশনটা কিভাবে নিয়েছো, কিভাবে গুছিয়ে নিয়েছো পড়াটা? আসলে ভাই, যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তারপর হচ্ছে সত্যি কথা বলতে আমি নিজেই কিছু টাইম নিছি। এই সপ্তাহখানেক ঘুরছি ফিরছি একটু, মানে নিজেকে প্রিপেয়ার করছি যে সামনে তো খুব বড় একটা পরীক্ষা। তারপরে তো উমেশের সাথে তো অনেক আগে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর রেগুলার ক্লাস করছি। তারপর পাশাপাশি অনলাইন ক্লাসও করতাম।
আর ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আর তাছাড়া আমার আমার নানা ছিল যে আমাকে আমার ইন্সপিরেশন আমার এই মেডিকেল লাইন আসার জন্য। আমার নানাই আমাকে সব সময় সাপোর্ট দিছে, আমাকে সবসময় সহযোগিতা করছে। তো তার মাধ্যমেই আমি এত দূর আসতে পেরেছি আমার মনে হয়। আর আমার বাবা মার অবদান তো আছেই। কিন্তু ভাইয়া হচ্ছে যে উমেশে যখন আমি পরীক্ষা দিতাম, আমার না হচ্ছে মার্ক কখনো অত বেশি আসতো না, বলতে 80+ মার্ক খুব কম আসতো। আমার ঢাকায় মেডিকেল আসা আমার জন্য একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। কিন্তু আমি ট্রাই করছি ভাইয়া, বলতে নিজের নার্ভ কন্ট্রোল করে রাখতে পারছি পরীক্ষার হলে। আর আমি পরীক্ষা দিতে আমার যাই মার্ক পাইতো, আমি দেখতাম যে আমি যে পড়ছি আমি তা থেকে পারি অ্যাটলিস্ট। আমার হচ্ছে আমার ওই কনফিডেন্সটা আসছে যে আমি পারবো অ্যাটলিস্ট এরকম। আর পরীক্ষার হলে হচ্ছে নার্ভটা কন্ট্রোল করতে পারছি, এই জন্যই হয়তো আজকে আমার এরকম পর্যায়ে আসা ভাইয়া। আর আপনাদের দোয়া তো আছেই, আপনাদের তো অবদান না সাকিন, স্বীকার তুমি করেন। যেহেতু বলতেছো যে পরীক্ষার পরে এক সপ্তাহ একটু রিল্যাক্স ছিলা, তোমার কাছ হ্যাঁ থেকে ভাই। আমরা জানতে চাই যে উন্মেষের সাথে যে পথ চলার টাইমটাতে, এই টাইমে তোমার কোনো মজার ঘটনার কথা মাথায় আসে যে এই স্মৃতিটা মনে পড়লে হাসি পায়? উমেশের সাথে ভাই আমি হচ্ছিলাম কি ফার্স্টে কয়েকদিন ক্লাস করতাম না, বাট পরীক্ষা দিতে আসতাম। আচ্ছা। বাট যখন পরীক্ষা দিতে আসতাম লাস্টে হচ্ছে আমাদের বলতো যে তোমরা ক্লাস করো না কেন, আমি বলি অনলাইনে ক্লাস করতাম। তো তখন দাঁড় করে রাখতো বাইরে কতক্ষণ, বলে ক্লাস শেষ হোক ক্লাস শেষ হোক। তো এরকম করে মনে করো ভাই, মাঝে মধ্যে কয়েকদিন ক্লাসের টাইম বেশি লাগে, কয়েকদিন ক্লাসের টাইম কম লাগে। তো এরকম কয়েকদিন দাঁড়িয়ে থাকতাম, তো বারবার বলতো যে তোমরা অনলাইনে ক্লাস করো, অফলাইন ক্লাসটা তো আলাদা, অনলাইন ক্লাসটা আলাদা, তোমরা পারবা ম্যানেজ করতে। তো এরকম আমাদের মনে করো প্রায় বলতো যে অনলাইনে ক্লাস করতে। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমার বাসা দূরে ছিল দেখে মানে অনলাইনেই বেশি ক্লাস করতাম, বাট অফলাইনেও পাশাপাশি করতাম। তো এইরকমের। মাশাল্লাহ। ঠিক আছে, এরপরে চলে যাই তাহলে একটু সাফওয়ানের কাছে। সাফওয়ান ভাই শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো ভাই তোমার কাছে একটু জানতে চাই যে এই যে মেডিকেল এক্সাম দিয়েছো 100টা এমসিকিউ, তো এই যে টাইমটা তুমি কিভাবে নিজেকে ম্যানেজ করেছিলা, যে এই টেনশনের সময়টা নিজে কিভাবে ঠিক রেখেছিলা বা ঠান্ডা রেখেছিলা? ভাইয়া আসলে আমার যে মানে বড় বোন আর দুলা ভাই দুজনই আছে ডিএমসি K-72 আর কি। তো তারা এই 3 মাস পুরোটা সময় আর কি আমাকে ওইভাবেই সাপোর্ট করেছে যে এক্সামে কিভাবে নার্ভটা কন্ট্রোল রাখতে হয়। আর উনমেষের শেষ দিকে যে মডেল টেস্টে ছিলাম তখন যেভাবে এক্সাম দিয়েছি ওইভাবেই এক্সাম দিতাম আর কি, 3-4টা রাউন্ডে দিতাম। আর চেষ্টা করেছি আগে সহজ প্রশ্নগুলো দিয়ে মিনিমাম 70+ আর কি রাখার, এরপরে কঠিন প্রশ্নগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আগে রাখছে আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার একটু চলে যাই তাহিরার কাছে। তাহিরা, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তাহিরা, তোমাকে অনেক অভিনন্দন। তাহিরা, আমরা বিগত কয়েক বছর ধরে নোটিস করছি যে বেশিরভাগ প্রশ্নই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির দেখা যায় অনুশীলনী প্রশ্ন থেকে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তো তুমি আসলে এই যে বিভিন্ন লেখকের অনুশীলনীর বইয়ের প্রশ্নগুলি, এগুলো আসলে কিভাবে পড়ছো বা পড়েছো? আচ্ছা, এগুলো হচ্ছে আমি প্রথম দিকে উন্মেষের থেকে যেই বুকটা দেওয়া হয়েছিল, মাস্টার আহ, প্রশ্ন ব্যাংক। জি জি, মাস্টার প্রশ্ন ব্যাংকটা পড়া শুরু করেছিলাম। কিন্তু আসলে আমার কাছে অনেক হেক্টিক লাগতো, কেন জানি না। পরে হচ্ছে আমি বইয়ে সুইচ করেছি, যে আমার কাছে বই ছিল। তখন স্যার মানে আর কি দুইটা রাইটারের বই আর কি, মানে বেশি রাইটার হচ্ছে আমি নিতে পারতাম না। তখন হচ্ছে দুইটা রাইটার সিলেক্ট করছি যে দুইটাই পড়বো। তো ইসহাক তপন আর হচ্ছে হাজারি কবির, এই চারটা হচ্ছে আমি পরে বই থেকে পড়ে। আর বায়োলজি? বায়োলজি, বায়োলজিটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকেই করেছে। বায়োলজি কোশ্চেন ব্যাংক থেকে পড়ছো? হ্যাঁ, অতগুলো বই তো আর কালেক্ট করা সম্ভব না, তো হচ্ছে আচ্ছা দেখ- আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমরা একটু লোবার কাছে যাচ্ছি, সুমাইয়া তাবাসসুম লোবা। তো আপু, জি ফার্স্ট অফ ভাই। অল কনগ্রাচুলেশনস। তো তোমার কাছে একটু জানতে চাইছি যে তোমার কাছে কালকে রেজাল্ট পাওয়ার আগ থেকে শুরু করে রেজাল্ট পাওয়ার পরবর্তী এই ইমোশনটা বা কিরকম ছিল? তোমার কাছে আমার ভালো লাগছে যে একটা ঢাকা মেডিকেল আমার স্বপ্ন ছিল যে পাওয়া। আর সবচেয়ে বেশি ইচ্ছা ছিল হচ্ছে আমার আম্মুর, মানে আমার আম্মু চাইতেছে যে আমি ডাক্তার হই বা ঢাকা মেডিকেলে পাই। So আম্মু খুশি হয়েছে, এটা অনেক বেশি। আম্মু, আব্বু আর ফ্যামিলির সবাই অনেক খুশি হয়েছে, সেইটাই অনেক। যাক, আলহামদুলিল্লাহ, অবশ্যই। তো তোমার কাছে একটু জানতে চাই যে এই যে প্রিপারেশনটার ফেজটা কিভাবে গিয়েছে বা কেমন গিয়েছে? প্রিপারেশন আমি মেনলি অনলাইন ক্লাস করতাম, অফলাইনে এত বেশি ক্লাস করতাম না। আর আমি রেগুলার পরীক্ষা দিতাম, উইকলি একটা মিস দিই নাই একবারও। তারপর হচ্ছে মান্থলি, তারপর আমি বিভিন্ন মানে পরীক্ষা যেগুলো ছিলাম সবগুলো দিতাম আর কি। আর আমি হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংকটা অনেক ভালো করে পড়ছিলাম, তো আমার মনে হয় এটা আমার অনেক হেল্প করছে। যাক, আলহামদুলিল্লাহ, তোমাদের সাফল্যে আসলে আমাদের খুশি বা অনুপ্রেরণা।
তো আমি একটু চলে যাচ্ছি সিরাজা মুনিরার কাছে। তুমি কি শুনতে পাচ্ছ আপু? জি ভাইয়া। ওকে আপু, তোমার কাছে একই প্রশ্ন। এই যে এই প্রিপারেশনের টাইমটা তোমার কিরকম গিয়েছে এইচএসসি রেজাল্টের পর থেকে মেইন এক্সামের আগ পর্যন্ত? আমি শুধু মানে অ্যাডমিশনের ক্ষেত্রে উন্মেষকেই ফলো করছি, উন্মেষের মাস্টার প্রশ্ন যতবারই বই রিভিশন করছি ততবারই মাস্টার ব্যাংক সলভ করতাম। মনিরা, তুমি ধরো যারা তোমার মতো এরকম স্বপ্ন ছুতে চায়, ডাক্তার হতে চায়, ঢাকা মেডিকেলে পড়তে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? উন্মেষের মাস্টার প্রশ্ন ব্যাংক অনেক হেল্প করছে, ওখান থেকে আমার প্রচুর প্রশ্ন কমন পাইছি। আচ্ছা, আর প্রিপারেশনটা আসলে কবে থেকে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হয়? অ্যাডমিশনের আগের থেকেই শুরু করলে ভালো হয়, কিন্তু আমি হচ্ছে যে মানে এইচএসসি পর থেকে শুরু করছিলাম। আচ্ছা, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে লাস্ট আমাদের আর আছে জিয়াউল আছে আমাদের সাথে। তো ভাই শুনতে পাচ্ছ কিনা? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে জিয়াউল, ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস। তো তোমার কাছে ধন্যবাদ একটু ভাই। জানতে চাই যে তোমার কাছে এই সময়টা কেমন গিয়েছে, বা প্রিপারেশন শুরুটা কখন থেকে, স্বপ্ন দেখার শুরুটা কখন থেকে? স্বপ্ন দেখার আসলে মানে ছোটবেলা থেকেই এটা অনেকেরই স্বপ্ন থাকে, মানে এম ইন লাইফ লেখা, এই প্যারাগ্রাফ লিখতেও মানুষ লিখে দেয় ডক্টর, হয়তো না স্বপ্ন দেখে। তো আমিও আমার লিখতাম, ভাবতামও, কিন্তু এইটার জন্য যে আসলে কত পদক্ষেপ নেওয়া লাগে, কিভাবে প্রিপারেশন নেওয়া লাগে, এইটা আর কি না ভাবতে না উপলব্ধি করেই আমি স্বপ্ন দেখতাম ডাক্তার হওয়ার। তো আলহামদুলিল্লাহ, মেধা আল্লাহ দিছে আর আল্লাহর রহমত, সেই জন্য আর কি আমার ফ্যামিলিও আশা করতো, সেটা আশা করা ভুল না। আর আমার ফ্যামিলি একটা কথা বলতো যে আমি একদম আর কি, আমার খালাতো ভাই বোন, আমার মামাতো বোন সবার মধ্যে আর কি ছোট। তো বলতো যে কেউ আর কি পারলো না ফ্যামিলির আর কি এই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে। তো আমার দিয়ে আর কি শেষ ভরসা। এখন আল্লাহর রহমতে সেটা আর কি সত্যি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা উন্মেষ পরিবার তোমাদের সাথে থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। তোমাদের জন্য, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। নিশ্চয়ই সামনাসামনি তোমাদের সবার সাথে দেখা হবে, আড্ডা হবে। আমরা ইনশাআল্লাহ। আজকের মতো লাইভটা এখানে শেষ করে ফেলছি।